কেউ যেন তার প্রিয়জনকে না হারায় কখনো। এই গঙ্গাসাগরের এই জল থেকে আজকে এই মনস্কামনা করে আমি যাচ্ছি। এখন এখানে কিন্তু পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এইসব জায়গাগুলোতে। এই দাদারা কিন্তু কাজ কারবার করছেন। আমি উপরে উঠেছি একটু ভিড়টা দেখানোর জন্য, ভিড়টা দেখা যাচ্ছে ভেতরের ভিড়। আর এখানে কিন্তু কয়েকটা হিন্দু হোটেল রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা আর কি খেতে পারবেন এখানে। আর বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে সবাইকে বলতে চাই, সবাই ভালো থাকুন। যারা ভালো ব্যবহার করেছেন তারাও ভালো থাকুন, যারা মনে কষ্ট দিয়েছেন তারাও ভালো থাকুন। সবাইকে ভগবান ভালো রাখুক। হর হর মহাদেব। গঙ্গাসাগর, সাগর ও গঙ্গার সঙ্গম, আর আমার কাছে মহাদেবের দর্শন। এই গঙ্গাসাগর আসতে কতই না তপস্যা করতে হয় একটু পুণ্য লাভের জন্য। তাই তো সারা দেশ থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তিভরে আসে এখানে স্নান করে পুণ্য লাভের আশায়। ঘাট পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন আর ভেসেলের জন্য মারামারি সামলে মানুষ পৌঁছায় এখানে। সামনেই গঙ্গাসাগর মেলা, তার আগে ব্যাকবেঞ্চার স্ট্রিট তার রথে আপনাদের নিয়ে পৌঁছে গেল গঙ্গাসাগর। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে কিন্তু আবার ভোরবেলা বেরিয়ে পড়লাম। এখন আছি বারাসাত স্টেশনে, এখান দিয়ে সোজা যাব গঙ্গাসাগরে। ট্রেনে করে গঙ্গাসাগর যেতে গেলে বেস্ট হয় 7টা-14 নামখানা লোকাল ধরার। সেই নামখানা লোকাল ধরার জন্য সকাল সকাল ডাউন হাসনাবাদ শিয়ালদা লোকালে উঠে পড়েছিলাম। তারপর সোজা পৌঁছে গেলাম শিয়ালদা সাউথ সেকশনে। গিয়ে দেখছি হাতে মাত্র 5 মিনিট বাকি। সাউথ সেকশনের 18 নম্বর প্ল্যাটফর্মে তখন ওয়েট করছে ডাউন শিয়ালদা নামখানা লোকাল। 7টা-14 নামখানা লোকাল ধরে কিন্তু এখন সোজা চলে যাবো কাকদ্বীপে। চলো যাওয়া যাক। গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার ঠিক 20 দিন আগে আমি গঙ্গাসাগর গেলেও ট্রেনের মধ্যে মারাত্মক লেভেলের ভিড় ছিল। তার একটা বড় কারণ ছিল বকখালি ভ্রমণ। তো আমাদের ট্রেন কিন্তু 8টা 50-এ এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুরে। আর লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু এবার সোজা চলে যাবো কাকদ্বীপে। তো এই যে এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে রয়েছি, এখানে পেটাই পরোটা রয়েছে, সেসব কিছু আর কি খেয়ে নিলাম। তোমরা খেতে পারো 150 টাকা। এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন, আর এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে কাকদ্বীপ যেতে টাইম লাগে 30 থেকে 35 মিনিট। আমাদের ট্রেন কিন্তু চলতে শুরু করলো। আর বলে রাখি, লক্ষ্মীকান্তপুর থেকে কাকদ্বীপের মাঝখানে যে কয়েকটা স্টেশন পড়ে সেগুলো কিন্তু অপরূপ সুন্দর এবং সবুজে ঘেরা। এই যেমন আমাদের ট্রেনটা এখন পার করছে নিশ্চিন্তপুর মার্কেট। ফাইনালি এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে। আর এখান থেকে কিন্তু আমাদের টাইম লাগলো, আমরা 7টা 14-তে উঠেছিলাম আর এখন বাজে পুরো 10টা বাজতে 10 মিনিট বাকি। তো বুঝতে পারছো কতক্ষণ টাইম লেগেছে। মোটামুটি 3 ঘন্টা থেকে ওই 25 মিনিট কম আর কি। চলো তাহলে এখান থেকে এবার টোটো ধরবো। টোটো ধরে কিন্তু সোজা যাবো আমরা কোথায় যাবো, জেটি ঘাটে না, 8 নম্বর লটে। চলো দেখি যাওয়া যাক। আর আমি একটু স্টেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। এই বাইরে বেরোতে হবে, বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এটা নিচে দিয়ে কিন্তু ওই পাশে যেতে হবে। ওই পাশে গিয়ে আর কি তোমাদেরকে টোটো বুক করতে হবে আর কি ওখান দিয়ে। চলো দেখি যাওয়া যাক। দেখো এখান দিয়ে কিন্তু টোটোগুলো ধরতে পারো, এই যে টোটো যাচ্ছে। এছাড়া এই সামনে দিয়ে ধরতে পারো এখান দিয়ে, এই যে দেখাই এই জায়গা থেকে কিন্তু টোটোগুলো যায়। প্যাক 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 প্যাক। তো আমরা কিন্তু এখন টোটোতে উঠে পড়েছি, টোটোতে করে যাচ্ছি আমি আর মণ্ডলদা। তো ব্যাপার হচ্ছে যে টোটোতে বলে রাখি স্টেশন থেকে কিন্তু 20 টাকা ভাড়া এখন নিচ্ছে জেটি অবধি আর কি। আর গঙ্গাসাগরের সময় আগের বছর 30 টাকা করে নিয়েছিল। তো গঙ্গাসাগর মেলার সময় কিন্তু অবশ্যই আসবো, তো তখন অবশ্যই জানাবো তোমাদেরকে কত কি ভাড়া টাড়া। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। তো দেখো এসে কিন্তু পৌঁছালাম লট নম্বর 8-এ। এবার বলে রাখি এখানে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, তার মধ্যে আজকে 4 নম্বর ঘাটটা খোলা রয়েছে। এই রাস্তা দিয়ে যাবো আর কি। এখানে লেখা রয়েছে, দেখবে তোমরা আসলে এখানে রোড নম্বর 5, এই তীর্থযাত্রী রাস্তা নম্বর 5, এটা দিয়ে গেলে তোমরা 4 নম্বর যে ঘাট সেটা পেয়ে যাবে। চলো তাহলে যাওয়া যাক। আর বলে রাখি যে মেলার সময় কিন্তু সবগুলোই খোলা থাকবে। তো আজকে যেহেতু অ্যাকচুয়ালি এখনও মেলা হতে দেরি আছে, তো তার জন্য আর কি 4 নম্বরটা খোলা আছে। এই কিছুদিন এই 4 নম্বরটাই খোলা থাকবে, ভেসেলটা ওই 4 নম্বরেই আসবে আর কি। তো আমি আছি আপাতত গঙ্গাসাগর দক্ষিণ 24 পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়।
ফাইনালি কিন্তু এই যে জেটি নম্বর 4-এর সামনে কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ লট নম্বর 8-এ জেটি নম্বর 4। এখানে কিন্তু মারাত্মক ভিড়, আমি দেখাচ্ছি। তার আগে আমি বলে রাখি, এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস আগের বছর 9 টাকা ছিল, আমি জানিয়ে দিচ্ছি টিকিট কাটার পরে। তো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, চলো যাই। আর বলে রাখি, যখন তোমরা মেলার সময় আসবে তখন যে রাস্তাটা তোমাদেরকে আমি এই টাইম ল্যাপসে ফেলে দেখালাম, পুরো রাস্তাটাতেই কিন্তু ভিড় থাকবে। 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে ওটাকে ক্রস করে আর কি এই জেডিঘাট অবধি পৌঁছাতে, বলে রাখলাম আগে থেকে। তো বলে রাখি, টিকিট কেটে নিয়েছি। টিকিট নিয়েছে 10 টাকা করে, আগের বছর 9 টাকা ছিল, 1 টাকা বেড়েছে আর কি। আর একটা জিনিস, যখন গঙ্গাসাগর মেলাটা হবে তখন ওই 40-50 টাকা করে কিন্তু নেবে আর কি, আগে থেকে বলে রাখলাম। ভিড় জমে গেছে, দেখো কী লেভেলের ভিড়। এদিকে দেখাই, পেছনেও কিন্তু প্রচুর ভিড় জমে গেছে এখন। আর এখনও আমরা এই অবধি পৌঁছাতে পারলাম না। তো এখান দিয়ে যাচ্ছে, তারপরে আবার আটকাচ্ছে, আবার যাচ্ছে, এইভাবে কতক্ষণ লাগবে জানি না। এখন বাজে 11টা পুরো। তো দেখা যাক। লাইন একটু ছেড়েছে, দেখতে পাচ্ছ, এগোচ্ছে লোকজন। ভিড় দেখো কি লেভেলের ভিড়, এগোনো যাক। ভিড়ের সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। চলো দেখি, যাওয়া যাক এই ভিড়ের মধ্যে দিয়ে। আগের বছর এসেছিলাম, এবছরও যাচ্ছি, যাওয়া যাক সেই গঙ্গাসাগর। চলো আমরা ভেসেল ধরবো এবার। সামনে ভেসেল দাঁড়িয়ে রয়েছে, মানুষজন সবাই যাচ্ছে। বেশিরভাগ কিন্তু এখানে নন বেঙ্গলি বেশি আর কি, বাইরে থেকে অনেকে এসছেন। এই দেখো ওপর থেকে ভিড়টা দেখাচ্ছি, দেখো ভিড়টা দেখো কতটা বেশি ভিড়। এদিকে একটু দেখাই, এই সাইডটা দেখো, যতদূর চোখ যাচ্ছে ওই টিকিট কাউন্টার থেকে পুরোটাই ভিড়। এগিয়ে যাবো। ভেসেল কিন্তু সবেমাত্র এসছে মনে হচ্ছে। ভেসেল না না, ভেসেল একটা বেরিয়ে গেল, ওই যে দেখাই একটা ভেসেল বেরিয়ে গেল, আর একটা আসবে। তারপরে কিন্তু এই লটে যে কজন আছে সব বেরিয়ে যাবে। পরীক্ষায় পাশ করে গেছি একদম লাস্ট ম্যান হিসাবে, ব্যাকবেঞ্চার তো, ওই লাস্টেই 15 গুতি ঢুকে গেছি, হাতে হাতে লেগে গেছে। তো চলো দেখি, 100 জন করে তুলছে আপাতত আর কি। তবে গঙ্গাসাগর মেলা যখন হবে তখন বড়ো ভেসেলগুলো আসবে, তখন কিন্তু ওই 500 জনের মতো আর কি ঢুকবে এক একটা ভেসেলে। এই যে দেখতে পাচ্ছ ভেসেলের অবস্থা দেখো, এখানে 100 জন করে তোলার কথা, আমার মনে হচ্ছে 100 জনের বেশি হয়ে গেছে। যাই হোক, ভিড়টা দেখো জাস্ট ভেতরে। আমি একটু কোনো রকমের ঢুকি ভেতরে, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরতে পারলে, পা দিতে পারলে বাঁচি, এইটুকু। চলো, হয়ে যাবে হয়ে যাবে, এই তো হয়ে গেছে, এই হয়ে গেছে, হয়ে গেছে হয়ে গেছে। ভেসেলে উঠে পড়েছি, যাওয়া যাক। ভেতরটা দেখাই, এই হচ্ছে ভেতরটা দেখো। প্রচুর ভিড় আর কি। আমি উপরে উঠেছি একটু ভিড়টা দেখানোর জন্য। ভিড়টা দেখা যাচ্ছে, ভেতরের ভিড় ভেসেলের মধ্যে। আর যাচ্ছি এখন গঙ্গাসাগরের একদম, মানে কি বলবো, ওই যে নদীটা আছে না গঙ্গাসাগরের আগে, সেই নদী পার হচ্ছে। এখানে বলে রাখি, এই পার থেকে আর কি কাকদ্বীপের এই সাইড দিয়ে কিন্তু তোমার এই কারেন্টের যে খুঁটিগুলো সেগুলো কিন্তু গেছে গঙ্গাসাগর অবধি, নদীর মাঝখান দিয়ে। যে দেখতে পাচ্ছ এই যে এইগুলো, এবং রাতের বেলা কিন্তু এখানে লাইটিং থাকে, বেশ সুন্দর লাগে কিন্তু এটা। চলে এসছি, এই যে দেখতে পাচ্ছ সবাই এখন নামবে। এই যে 1 নম্বর এই ঘাটে কিন্তু নামবো আমরা এখন। তো এইভাবে কিন্তু অপোজিটে এই গঙ্গাসাগরের এই সাইড দিয়ে কিন্তু তোমার মানুষজন আবার উঠছে ভেসেলে, উঠে কিন্তু ওই সাইডে চলে যাবে। মানে এটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট, এটা যেটাতে আমরা নামলাম এখন। তো এই কচুবেড়িয়া ঘাট থেকে কিন্তু আবার অপোজিটে ওই সাইডে কিন্তু চলে যাবে মানুষজন, তাদের জন্য এই লাইন দেখতে পাচ্ছ, মানুষজনের লাইন। চলো তাহলে আমরা এবার এগিয়ে যাব। আর বলে আর কি, কচুবেড়িয়া ঘাটে নেমে কিন্তু তোমরা এখানে টয়লেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে, এবং হোটেল খাওয়ার হোটেল, থাকার হোটেল সবই পেয়ে যাবে এখানে। তো আমার মতে যারা আসছো তারা এখান থেকে আর কি খাওয়া দাওয়া করে ওইদিকে যাওয়া বেটার, কারণ আবার ওখান দিয়ে 30 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা বলে রাখি
যে এখন যেহেতু পৌষ মাস চলছে, তো পৌষ মাসে কিন্তু এই গঙ্গাসাগরে অনেকে স্নান করতে আসে। আর 14 আর 15 তারিখ তখন তো মানে মহাস্নানের একটা ব্যবস্থা থাকে, তো সেই জন্য আর কি তখন কিন্তু প্রচুর ভিড় হয় গঙ্গাসাগরে। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কচুবেড়িয়া জেটি, অনেকে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, আমরা এখন এসে নামলাম। আর এখানে কিন্তু কয়েকটা হিন্দু হোটেল রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা আর কি খেতে পারবেন এখানে, ঠিক আছে। এই আগেরবার এইটা থেকে খেয়েছিলাম, এবার দেখি কোনটা থেকে খাই। গরম ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড়, এটা সবজি ভাতের মেনুর উপরে 40 টাকা পেট পূরণ। পরের টাকা পেট পূরণ, পরের ভাতের এক্সট্রা কোনো পয়সা লাগবে না। সাথে সবজিও দেওয়া হবে, সাথে যতবার সবজি চাইবে ততবার দেবো, এক্সট্রা ভাত লাগলে এক্সট্রা ভাতও দেবো, ডাল, সবজি, আলু ভাজা যেটা চাইবে এক্সট্রা পাবে। ওর সঙ্গে মাছ নিলে 70 টাকা, ওর সঙ্গে মাছ নিলে হ্যাঁ 30 টাকা অ্যাড হবে। আচ্ছা, একই আইটেম থাকবে, সাথে মাছটা বেড়ে যাবে 30 পরের টাকা। ভাত যেরকম চাইবে সেরকমই পাচ্ছে। তাছাড়াও মাংস ভাত হচ্ছে 80 টাকা, হাফ মাংস ভাত 80 টাকা। ক পিস চিকেন থাকে? হাফ চিকেন মানে 2 পিস, আচ্ছা। সঙ্গে 1 পিস আলুই থাকবে। এই যে মা তারা হিন্দু হোটেল, অ্যাকচুয়ালি আগেরবার গেছিলাম শিবম হিন্দু হোটেলে, আর এটা হচ্ছে মা তারা হিন্দু হোটেল। আর পাশে রয়েছে কিন্তু মানে পুরোটা নিরামিষ হোটেল আর কি, এই যে জনপ্রিয় হিন্দু হোটেল। চলো দেখি তাহলে এবার আজকে মা তারাতে খাবো। তো এই যে চলে এসছে কিন্তু, এই হচ্ছে সবজি প্ল্যাটার, 2 রকমের সবজি দিয়ে, একটা পাঁপড় দিয়ে, ডাল দিয়ে, এটা হচ্ছে 40 টাকা। আর সাথে 2 পিস চিকেন নিয়ে নিলাম, এটা হচ্ছে 40 টাকা, মানে হাফ চিকেন। তো এই 80 টাকার প্লেট আর কি এটা। তো এখানে দেখতে পাচ্ছ গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবার, এটা হচ্ছে এসি ক্রুজ। এটা কিন্তু 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছে দেবে আর কি ডায়মন্ড হারবারে। তো এর যে প্রাইসটা সেটা আমি বলে দিই, এখানে ওয়ান ওয়ে মানে একবার যাবে 348 টাকা পার পারসন। আর যদি আবার আসো মানে যাওয়া আসা করো তাহলে 648 টাকা। তো এটা কিন্তু তোমার ডায়মন্ড হারবার থেকে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে শিয়ালদা থেকে সোজা চলে যেতে হবে ডায়মন্ড হারবারে। তো ওখান থেকে কিন্তু ক্রুজ ধরতে পারো, ধরে এইভাবে আসতে পারো। যাই হোক, এই মা তারা হোটেল থেকে বেরোলাম, খাবার দাবারের মান অ্যাভারেজ আর কি, কোনো রকম টেস্ট নেই। যাই হোক, সামনের দিকে যাই। বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ লাইটিংগুলো আর কি, এই বেলুনের লাইটিং, এটা আগের বছরও ছিল, সেই নীল সাদা লাইটিং, সেগুলোকে করা হয়েছে আর কি। চলো, এইটার শেষে মানে এই যে লাইটিংটা শেষ যেখানে হবে সেখানে কিন্তু এই অটোগুলো পেয়ে যাবে, ম্যাজিক পেয়ে যাবে একদম, এটা লাস্টে আর কি। তো এই সেই রাস্তা ধরে যাচ্ছি আর কি গঙ্গাসাগরের দিকে। সেই রাস্তা চেনা পরিচিত রাস্তা, অনেক স্মৃতি জড়িয়ে আছে আগের বছরের। এই যে এই বাসগুলো ছাড়ছে, এই বাসগুলোতে উঠে যেতে পারো। এই যে আমরা উঠবো বাসে, এছাড়া অটো আছে, অটোতে 30 টাকা, ম্যাজিকে 30 টাকা, বাসে কত বলে দিচ্ছি। ঝড়ের গতিতে চলতে থাকা বাস যখন কচুবেড়িয়া ঘাট থেকে সাগরের দিকে এগিয়ে যেতে থাকলো, স্মৃতির পাতার মতো রাস্তার পটচিত্রগুলোও বদলে যেতে থাকলো। ভাবতে থাকলাম রাস্তার দৃশ্যগুলোর মতো মানুষও কিভাবে বদলে যায়। আর এসব ভাবতে ভাবতে পুশব্যাক করে দিয়ে নিজেকে এলিয়ে দিলাম, আর আমাদের বাস এগিয়ে চললো K1 বাস স্ট্যান্ডের দিকে। নামলাম আমরা K1 বাস স্ট্যান্ডে, এই যে সাগরে এসে। তো বলে রাখি, ভাড়া নিল 40 টাকা করে, আর অটোতে কিন্তু 50 টাকা করে ভাড়া, ঠিক আছে, 30 টাকা না 50 টাকা। চলো দেখি এবার এগোনো যাক, এবার সোজা সাগরের দিকে যাবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা, K1 বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা ওই বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাবো। এই যে ঠিক এই বাস স্ট্যান্ডটা থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে ডান দিকের যে রাস্তাটা, এইটা ধরে চলে যাবো আমরা সোজা কপিলমুনির আশ্রম। আর বলে রাখি, বাস কিন্তু ফুল স্পিডে এসছে, আর বাসে যে টাইমটা সেটা লাগলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো, 30 কিলোমিটার আর কি রাস্তা পুরোটা। দেখো, K1 বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এটা দিয়ে তো যেতে হবে। তার আগে আমি বলে রাখি যে এখানে কিন্তু একটা স্বর্গ আশ্রম, একটা আশ্রম রয়েছে। আমি এখানে থাকার কি বন্দোবস্ত একটু জেনে এসে তোমাদেরকে জানাচ্ছি। তো এই যে আশ্রমটাতে গেলাম, এবার ব্যাপার হচ্ছে যে এনারা কিন্তু এখন রুম দিচ্ছে, ঠিক আছে। আমাদের সাথে বেসেলে একটা দাদার সাথে দেখা হয়েছিল, ওরা কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে এসছে। তো সেই পুরো ফ্যামিলিটাকে কিন্তু মানে 2 BHK তো দিয়েছে আর কি 800 টাকাতে। তো 4 জন হয়ে যাবে আর কি সেখানে। তো যাই হোক, কিন্তু ওনাদের সাথে কথা বললাম, এখন বলছে যে এরপরে আসলে কিন্তু আর রুম পাওয়া যাবে না, গঙ্গাসাগর মেলার সময় তো আরোই পাওয়া যাবে না, তো এটা ক্যান্সেল। চলো অন্যদিকে যাওয়া যাবে, কপিলমুনি আশ্রমের দিকে এবার এগিয়ে যাই, ওইদিকে গিয়ে ইনফরমেশান দিচ্ছি। আর তাছাড়া হোগলা পাতা তো আছে, আর কিছু না হলে জয় জগন্নাথ বলে শুয়ে পড়বে যেখানে সেখানে, আমরাও তাই করি, ওটা কোনো অসুবিধা হয় না। তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে এখানে দেখতে পাবে এইসব রাস্তার ধার দিয়ে
এইসব শেল্টারগুলো করা হচ্ছে, এখানে কিন্তু লোকজন এসে থাকবে কিছুদিন পর থেকেই আর কি। তো আজকে কিন্তু একদম মানে ডিসেম্বরের শেষের দিকে এসেছি আমরা। আর এইসব যে রাস্তার দুই ধার দিয়ে এখানে কিন্তু প্রচুর লোকজন এমনি রাস্তার ওপরেই আর কি শুয়ে থাকে। তো মোটামুটি আর কি 500 থেকে 600 মিটার মতো আমাদেরকে হাঁটতে হবে আর কি এখনও। দেখো কপিল মুনির আশ্রম কিন্তু ওই যে ওইটা দেখতে পাচ্ছ কপিল মুনির মন্দির। তো এবার যাব কিন্তু আমরা এই রাস্তা দিয়ে, তারপর বাদিকে। তো ফাইনালি কিন্তু চলে এলাম এই যে কপিল মুনির আশ্রমের সামনে। এই যে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু এখন পুজো টুজো দিতে যাচ্ছে আর কি। এখান দিয়ে এন্ট্রি হচ্ছে, তারপরে এখানে পুজো দিচ্ছে, আর এটা দিয়ে কিন্তু এক্সিট হচ্ছে এই কোণা দিয়ে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ কপিল মুনির যে মন্দির সেটা। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু এসে তোমরা পাখি সেবা করতে পারো, তার জন্য ওখানে অনেক চাল টাল নিয়ে বসে আছে আর কি। এইখানটাতে ডান দিকে কিন্তু এই নাগা সাধুরা, সেই বাবারা কিন্তু বসে আছেন এই পুরো এইটা জুড়ে আর কি। তো ওনাদের আশীর্বাদ নিতে পারো তোমরা, এই সাইডটাতে আছেন। আর এই পাশে দেখতে পাচ্ছ মোটামুটি এখন যেহেতু মেলা খুব কাছাকাছি, তার জন্য কিন্তু এখানে আর কি জমজমাট শুরু হয়ে গেছে অলরেডি। এটা সোজা কিন্তু সাগর চলে গেছে, তো যেখানে তোমরা স্নান করতে পারবে একদম সোজা। আমরা যাবো একটু পরে, তার আগে আমি একটু তোমাদেরকে এই অ্যাটমসফিয়ারটা দেখাই। দেখো এখানে কিন্তু অনেক সাধুরাও কিন্তু বসে আছেন। তো এই সব মিলিয়ে অসাধারণ কিন্তু এই জায়গাটা আর অ্যাটমসফিয়ারটা। আগের বছরও এসেছিলাম, এবছরও এসেছি, তবে হ্যাঁ সব কিছু হয়তো আগের বছরের মতো নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সময়ের সাথে সাথে অনেক মানুষও চেঞ্জ হয়েছে, মানুষের জীবন থেকে অনেকে হারিয়ে গেছে, মানুষের জীবনে অনেকে এসছে, অনেকে একা হয়ে গেছে, অনেকে দোকা হয়ে গেছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু একই রয়ে গেছে, সেই গঙ্গাসাগর। অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে এসে কিন্তু অনেকে তাদের আপনজনকে হারিয়ে ফেলে, অনেকে আবার আপনজনকে পেয়েও যায়। দেখা যাক কে কার পায়, কে কার হারায়। এবছর গঙ্গাসাগর মেলার পূর্ণ স্নানের তারিখ পড়েছে 15 আর 16 জানুয়ারি। আগের বছর মেলার সময় দেখেছিলাম সেকেন্ডে মানুষজনের হারিয়ে যাওয়া, তাদের আর্তনাদ, যেগুলো সচক্ষে দেখলে সত্যি মন ভারাক্রান্ত হয়ে যায়। তাই সকলকে বলবো নিজের প্রিয়জনের, নিজের পরিজনের খেয়াল রাখুন। তো দেখো ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তার জন্য আমি বাইরে থেকে একটুখানি জাস্ট দেখালাম। তো আরেকটা কথা বলে রাখি, আমার সোজা একদম আমি ঠিক এই যে কপিলমুনি যে মন্দির লেখা এর ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি বাইরে। তো এখান থেকে সোজা যেটা দেখতে পাবে তোমরা, একদম মাঝখানে হচ্ছে কপিল মুনি আছেন, তার ডান দিকে আছে হচ্ছে রাজা সাগর রাজা, আর হচ্ছে বাঁ দিকে আছেন মা গঙ্গা। তো ঠিক আছে, তো এই হচ্ছে তিনজন আছেন কিন্তু একদম ঠিক এই সোজা মাঝখানটাতে। আর বাকি ওপাশে শিবজি আছেন, ভেতরে শিব পার্বতী গণেশ আছেন, এরকম অনেকে আছে আর কি। চলো দেখি এবার সোজা সাগরের দিকে আমরা যাব। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কপিল মুনির যে মন্দির, সেই মন্দির থেকে একটুখানি এইদিকে এসেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে গঙ্গাসাগর ও মহর্ষি কপিল মুনির পৌরাণিক যে কাহিনীকে, সেটাকে কিন্তু এখানে রূপদান করা হয়েছে। আমি আগের বছরও দেখিয়েছিলাম তোমাদেরকে। এখানে দেখতে পাবে মহাদেব আছেন, মা গঙ্গা, তারপরে হচ্ছে এখানে এই যে কপিল মুনি, খুব সুন্দর কিন্তু এই জায়গাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। আর বলে রাখি, এখানে এই যে পৌরাণিক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে, এর পেছনে কিন্তু এই গেট নম্বর 4 যেটা এখানে ডালা পাওয়া যায়, গেট নম্বর 3 এখানেও কিন্তু ডালা পাওয়া যায়, মানে পুজোর যেসব সামগ্রী সেসবগুলো কিন্তু সবই পাওয়া যায়। তো এখানে কিন্তু এরকম করে সব দোকানগুলো রয়েছে এখানে এই দু সাইড দিয়ে, প্রত্যেক বছর দেখতে পাও তোমরা। এদিকেও অনেক দোকান বসেছে কিন্তু মাঠের মধ্যে। আর তাছাড়া হোগলা পাতার যে ঘরগুলো, সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে যদি দেখা, এই ভেতরের দিকে কিন্তু হয়েছে, এবং এই সাইডেও কিন্তু এর এই পাশটাতে হোগলা পাতার সেসব যে ঘরগুলো, সেগুলো কিন্তু হচ্ছে এর ভেতরে। পরন্ত বিকেলে এইসব দোকানপাট পেছনে ফেলে এগিয়ে চললাম সাগরের দিকে। দেখো এখন কিন্তু সেই সাগরের পাড়ে চলে এলাম। এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছ সোজা ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু কপিল মুনির যে মন্দির, সেটা ওটা দিয়ে সোজা চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ গেট মতো করা হবে এবং লাইটিং থাকবে কিন্তু পুরোটা জুড়ে। আর এই হচ্ছে সেই সাগর দেখতে পাচ্ছ, যেখানে আর কি মানে অ্যাকচুয়ালি এই হচ্ছে পুরো সাগর, গঙ্গাসাগর যেটাকে বলা হয় সেটা। এখন এখানে কিন্তু পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এইসব জায়গাগুলোতে। এই দাদারা কিন্তু কাজ কারবার করছেন যাতে মানুষজন আর কি এসে পরবর্তীতে স্নান টান করতে পারে ঠিকঠাক করে, তার জন্য আর কি কাজ কারবার চলছে কিন্তু।
পুরোটা জুড়ে। আর ওইখানে যদি দেখাই একদম দূরে ওই জায়গাটায় কিন্তু আপাতত মানুষজন নামছে আর কি স্নান টান করার জন্য, ঠিক ওই জায়গাটাতে আমরা যাচ্ছি, ওখানে ওই দূরে দেখতে পাচ্ছ ওখানটাতে। তো এইসব সব জায়গায় কিন্তু স্নান করতে পারবে, মানে 14 তারিখ বা 15 তারিখ আসলে ওই দূরে অত দূর ওই যে ওই সব জায়গাগুলোতেও কিন্তু স্নান করা যাবে দূরে। তো বুঝতে পারছো তাহলে কতটা এরিয়া জুড়ে এই গঙ্গাসাগর মেলাটা হয়। অ্যাকচুয়ালি যদি বলি এরিয়া বেসিসে, তাহলে কিন্তু যে কুম্ভ মেলা প্রয়াগরাজে উত্তরপ্রদেশে হয়, সেই কুম্ভ মেলার পরে কিন্তু এই গঙ্গাসাগর মেলা পরে, মানে এতটা বড় আর কি মেলা হয়। তো যাই হোক, আরেকটা জিনিস যে কুম্ভ মেলার ব্যাপারে, সেটা কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মেলা, কিন্তু সেটা হচ্ছে এই প্রয়াগরাজে যেটা হয় কুম্ভ মেলা সেটা। আর গঙ্গাসাগর আমাদের বাঙালির ইমোশন, শুধু বাঙালির বলে না, ভারতবর্ষের ইমোশন, কারণ এত বড় মেলা কিন্তু হয় না। আর যেহেতু কুম্ভ মেলা প্রত্যেক বছর হয় না, সেহেতু এই গঙ্গাসাগর মেলার কিন্তু গুরুত্বটা আরও বেড়ে যায়, কারণ এটা প্রত্যেক বছরই হয়। এবং এই পৌষ মাসের যে পৌষ সংক্রান্তি, সেই পৌষ সংক্রান্তিতে কিন্তু এখানে মহাস্নান হয়, সেই 14 তারিখ 15 তারিখ। আমরা অবশ্যই আসার চেষ্টা করব যদি সুস্থ থাকি, বেঁচে থাকি। চলো তাহলে এবার পুরোটা দেখানোর চেষ্টা করবো, কারণ যে স্নান করার জায়গাটা সেটাও দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাই, এই সব জায়গাগুলোতে কিন্তু যে টয়লেট এইসবগুলো সবই থাকবে, মানে সব বন্দোবস্ত করা থাকে কিন্তু এই যে মেলার সময়। আর এই ঠিক একইভাবে এই রোদ ধরেও। তো আমরা স্নান করার জায়গাটায় গিয়ে কথা বলছি। এই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হোগলা পাতা, এই যে হোগলা পাতা এই দাদারা যেমন নিয়ে আসছে এখানে। তো আমি একটু দেখাই তোমাদেরকে, এখান দিয়ে কিন্তু ওই ট্রলারের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হচ্ছে হোগলা পাতাগুলোকে, এইসব জায়গাগুলোতে রাখা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই সব জায়গায় কিন্তু এই হোগলা পাতাগুলোকে দেওয়া হবে, সেট করা হবে, মানে ঘর বানানো হবে আর কি হোগলা পাতার। ওই যে এই সব ভেতরে কিন্তু সব তৈরি করা হবে। তো এই যে এখন কিন্তু চলে এলাম এখানে, দেখতে পাচ্ছ এই জল টল সব উঠে আছে, তো এখন ভাটা চলছে আর কি। ওখানে লোকজন সব স্নান করছে, ওদিকেও দূর দূরান্তে সব স্নান করছে এখানে, এই দিকে সব। তো আমি এখন একটু যাই সামনের দিকে, তোমাদেরকে একটু দেখাই যে কী অবস্থা। আর তার মধ্যে বলে রাখি, এইসবগুলো যেগুলো রয়েছে না, এগুলো থেকে আর কি এই মেলার সময় সব কিছু আর কি পর্যবেক্ষণ করা হবে। এই টাওয়ারগুলো তার জন্য আর কি সেট করা হচ্ছে এখানে। আর এখানে কিন্তু সবাই এসে স্নান করতে পারবে মেলার সময়, আর এখনও তো করছে, সারা বছরই মোটামুটি এখানে আসে লোকজন স্নান করার জন্য। তবে হ্যাঁ, মেলার সময় একটু বেশি লোকজন আসে এই আর কি। ওই যে দূর দূরান্তে আমি ওই যে এটা দেখতে পাচ্ছি, এই যে এটা ট্রলার মতো, এখানে কিন্তু সব হোগলা পাতায় ভর্তি একদম। তো এগুলো আসছে আর সেগুলো কিন্তু আনলোড করা হচ্ছে এইভাবে, ওই দাদারা কিন্তু নিয়ে যাচ্ছে ওখান দিয়ে। চলো এগিয়ে যাব। এই বাঁশও আসছে কিন্তু সবই ট্রলারে করে আসছে, যেগুলো আর কি দোকান তৈরি হবে, তারপরে লোকের থাকার জায়গা তৈরি হবে, এই সবগুলো আর কি। যারা কখনো গঙ্গাসাগরে আসেনি তারা বুঝতে পারবে না, বাট যারা একবার গঙ্গাসাগরে এসছে তারা বুঝতে পারবে যে গঙ্গাসাগর জায়গাটা কতটা মায়াবী জায়গা। অ্যাকচুয়ালি এই গঙ্গাসাগরে কত লোকই না হারিয়ে যায়, কত লোকের আর্তনাদ শোনা যায়, মানে সেটা কল্পনা করা যাবে না, মুখের ভাষা দিয়ে বোঝানো যাবে না। আর সেই গঙ্গাসাগরে এমনও অনেক সময় হয় যে এখানে হারিয়ে যাওয়া মানুষ ফিরে পাওয়া যায়, সে এই জন্মের হোক না হোক অন্য জন্মেরও হতে পারে। আবার এমনও হয় যে নতুন মানুষের সাথে পরিচয় হয়ে যায়। তো এইভাবে আর কি চলতে থাকে জন্ম মৃত্যুর ক্ষেত্র, যাই বলো না কেন গঙ্গাসাগর। বাট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই প্লেসে আসলে একবার যে এসছে, সে দ্বিতীয়বার যখন আসবে না, তার বুকের ভেতরটা কেমন একটা মানে করে উঠবে। সত্যি কথা বলতে, যে খারাপ লাগা একটা জন্য এখানে আসলে একটা খারাপ লাগা যেন ঘিরে ধরে। অস্ত যাওয়া সূর্য আর কুল না পাওয়া সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকলাম, মানুষ কি নিয়ে এসছে আর কি নিয়েই বা যাবে। মৃত্যুর পর শুধু মানুষের কর্মই থেকে যাবে।
এই গঙ্গাসাগর থেকে একটাই মানে ইচ্ছা আমি রেখে যেতে চাই, সেটা হচ্ছে কেউ যেন কাউকে না হারায়, কেউ যেন তার প্রিয়জনকে না হারায় কখনো। এই গঙ্গাসাগরের এই জল থেকে আজকে এই মনস্কামনা করে আমি যাচ্ছি। আর বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে সবাইকে বলতে চাই, সবাই ভালো থাকুন, যারা ভালো ব্যবহার করেছেন তারাও ভালো থাকুন, যারা মনে কষ্ট দিয়েছেন তারাও ভালো থাকুন, সবাইকে ভগবান ভালো রাখুক। হর হর মহাদেব। ভগবান সব কিছুই দেখতে পায়। এই যে দেখো, আমরা কিন্তু এখন এই সাগর থেকে উঠে এলাম আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পুরো রাস্তা জুড়ে লাইটিং করা হচ্ছে। এখানে দেখো এইসব সরকারি যেসব ক্যাম্পগুলো সেগুলো করা হচ্ছে এখানে সাইডে, বাঁদিকে, এই ডান দিকে। এবার আমি হোগলা পাতার ব্যাপারটা বলি। আগের বছরও যখন এসেছিলাম তখন আমি আজকেও কথা বললাম ওখানে অনেকের সাথে। তো ব্যাপার হচ্ছে এটা লোকালদের সাথে কিন্তু তোমাদেরকে এসে কথা বলতে হবে। তো এখন আপাতত তো তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি বলতে পারো এটা হিসেব মতো একটা ফ্রি বলতে পারো। আমার সাথে একটা দাদা দেখা হলো, সোমেশ দা। যে দাদা দেখতে পাচ্ছ, দাদা তোমার কাছ থেকে আমি একটা ইনফরমেশান নিতে চাই। এই যে হোগলা পাতার ব্যাপারটা একটু বলে দাও না। আমার কাছেও এটা ডাউট, কারণ এটা অ্যাকচুয়াল হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট। আর এই যে এখানে যে পুণ্যার্থীরা আসবে তাদের জন্য, তাদের সুরক্ষার জন্য গভর্নমেন্ট থেকে এই জিনিসটা করা। আশা করি ফ্রি হবে, পে হবে না। কারণ পের ব্যাপারে লোকালরা বলছিল বলতে দেখো কিছু কিছু জায়গায় আছে এখানে মানুষের কর্মক্ষেত্র বলতে এই আমাদের কপিল মুনির আশ্রম ঘিরেই চলে। তো সেই ক্ষেত্রে এই কপিল মুনির আশ্রমে যেহেতু ঘিরে চলে বলে এখানকার গরিব মানুষরাও যদি কিছু দুটো পয়সা পায় তার জন্য কোনো ব্যাপার নয়। সেটা যদি তোমাদের ইচ্ছে হয় দিতে পারো, যে পারবে না সে দেবে না সেটা নয়, সেটা ব্যাপার নয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, আর একটা জিনিস যে হোগলা পাতার ব্যাপারটা আমি একটা দোকানে জিজ্ঞেস করলাম। তো দোকানদার বলল যে 2000 টাকা করে নেয়, আর সেখানে তুমি মানে 4 জন মোটামুটি আর কি থাকতে পারবে, পার হেড 500 টাকা করে এরকম। তো মানে এটা মানে এক একজনের এক এক রকম পয়েন্ট অফ ভিউ। তো আমি যেটা বলবো তোমাদেরকে যে আসছো এমন কোনো ব্যাপার নেই। ওখানে পুরো গঙ্গাসাগরে ওই পুরো সাগরের সাইড দিয়ে মানে খুব সুন্দরভাবে কিন্তু টয়লেটগুলোকে রাখা থাকে। তো টয়লেটের কোনো প্রবলেম হবে না, খাওয়ার জলেরও কোনো প্রবলেম হয় না এখানে আসলে। যেটা ব্যাপার হচ্ছে যে ওখানে আসো, ওখানে কিছু একটা বিছিয়ে নিজেরাই আর কি বসে পড়ো, সোজা কথা, যদি কিছু না পাও। কারণ এমন কোনো ঠান্ডা আহামরি পড়ে না, কোনো বছরই তেমন পড়ে না। তাও আমি বলবো কম্বল নিয়ে আসতে সাথে করে, এই হচ্ছে ব্যাপার। আর 2 দিন থাকলে তখন আপনারা একটু খোঁজ করতে পারেন এদিক ওদিকে এই যে হোগলা পাতাগুলোতে যে কত করে নিচ্ছে বা কী, টেন্ট ফেন্টগুলো আপনারা একটু দেখতে পারেন। কিন্তু এইগুলো কিন্তু ওই যদি কেউ বলে যে 200 টাকা বলেছে, 300 টাকা বলেছে, এগুলো কিন্তু সাবজেক্টিভ। মানে এক একজন এক এক রকম প্রাইস আর কি চাইবে, এক এক লোকাল এক একভাবে সেটাকে চাইবে, ঠিক আছে? তো এই আর কি। আসার সময় তো দেখালাম কীভাবে আসলাম, যাবো ঠিক ওই একইভাবে। তো আর দেখিয়ে লাভ নেই, সন্ধে হতে চলেছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো ওই যে অটোতে কিন্তু 50 টাকা করে, আর বাসে 40 টাকা করে। আর ভেসেলের ব্যাপারটা হচ্ছে, ভেসেল কিন্তু ওই সন্ধ্যের দিকে 7টার দিকে কিন্তু খুলবে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বন্ধ হয়ে গেছিলো আবার, মানে পার হওয়ার সাথে সাথে, ঠিক আছে? তো আমরা ওই 7টার সময় যাব, বাড়ি পৌঁছাতে মোটামুটি 1টা বেজে যাবে আজকে মনে হচ্ছে। তো আর কি বলবো, দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। আর যদি কিছু পাই, ইন্টারেস্টিং কিছু থাকে, তো অবশ্যই কিন্তু আমি সেটা ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? আমি দিব্যজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে টাটা জানাই। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই ট্রলারে করে চলে এসেছি। ট্রলার কিন্তু খুব ফাস্ট এগোচ্ছে। এই ট্রলারের ব্যাপারটা বলে রাখি যে এই ট্রলারে আসার কারণটা হচ্ছে আমরা ওখান দিয়ে তোমার গঙ্গাসাগর থেকে যে ভেসেলের জন্য ওয়েট করিনি, জাস্ট 20 মিনিটে পৌঁছে দিল একদম ট্রলার। আর ভাড়াটা এখানে কিন্তু 40 টাকা করে।